সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। পঞ্চম দিনের মতো আন্দোলনে কুয়েটের শিক্ষার্থীরা, ভিসির বাসায় দেওয়া হলো তালা। সাতক্ষীরায় গোখাদ্যের দাম বৃদ্ধি, বাড়েনি দুধের মূল্য, লোকসান গুনছেন অনেক খামারি। সাভারে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ও আশুলিয়ার সেইন অ্যাপারেলস নামের পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আজ দুটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিংগাইর হেমায়তপুর আঞ্চলিক সড়কে বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেন বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা। আর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত আশুলিয়ার ২০ মাইল জিরাবো সড়ক অবরোধ করে রাখেন সেইন অ্যাপারেলসের শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, এখন পর্যন্ত তারা জানুয়ারির বেতন পাননি। অন্যদিকে কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়কে নামেন সেইন অ্যাপারেলসের শ্রমিকরা। ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি প্রফেসর মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবির অন্যতম হলো হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা। দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। গত রাত 8:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসির বাসভবনে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বাসভবনে তালা ঝুলিয়ে দেন। ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 12টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রাতে শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনের মরদেহ ও 2টি মোটরসাইকেল উদ্ধার করে। নিহতদের একজন হরিণাকুণ্ড উপজেলার বাসিন্দা, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হানিফ বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। বাকি 2 জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। রাজধানীর কড়াইল বস্তির টিএনটি মন্দির গেট এলাকার ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে, তবে কী কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। এর আগে রাত 8:30টার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন গ্যারেজ ও মিলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ ও রাবারের কাঁচা মালের গোডাউন ছিল। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। সাতক্ষীরায় গোখাদ্যের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি দুধের মূল্য, ফলে লোকসানের মুখোমুখি হচ্ছেন অনেক খামারি। এই অবস্থায় গরু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন অনেকে। পর্যাপ্ত খামার, দুধের গুণগত মান ও উৎপাদন বৃদ্ধির কারণে দুধ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সাতক্ষীরা। জেলার মধ্যে সবচেয়ে বেশি খামার থাকায় 2001 সালে সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালাকে দুগ্ধ গ্রাম হিসেবে ঘোষণা করে সরকার। গাভী পালন লাভজনক হওয়ায় তালা ছাড়াও সদর উপজেলার ধুলিহর, তালতলা, কলারোয়া ও কালীগঞ্জে গরুর খামারের সংখ্যা বাড়তে থাকে। তবে সাম্প্রতিক সময়ে সব ধরনের গোখাদ্যের দাম কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকা। শুধু গোখাদ্য নয়, ওষুধের দাম বাড়ার পাশাপাশি পরিবহন খরচও বেড়েছে, কিন্তু বাড়েনি দুধের দাম। আমার আগে গরু 20-25টি ছিল, গরু বিক্রি করে দিয়েছি। মনে করেন গরু খুশি লস। আগে যে আমাদের খরচ ছিল এখন অনেক বৃদ্ধি। টাকাটি বিচুলি কিনতেছিলাম 4.5 থেকে 5 টাকা আটি, এখন সেই বিচুলির দাম বৃদ্ধি পেয়ে 7 টাকা আটি দাম হয়ে গেছে। খুদের দাম আগে ছিল 1700 টাকা, এখন 2000 টাকা। এই দুধের দাম কম, দাম না বাড়ালে মনে করেন এ লোকেরা আমাদের বেতন কিভাবে দেবে, আমরা সংসার কিভাবে চালাবো। দানাদার খাদ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে খামারিদের ঘাস লাগানোর পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। দুধের দামটা আমাদের 60 টাকা প্লাস হওয়া উচিত। যদি 60 টাকা প্লাস হয় তাহলে আমাদের খামারিরা টিকে থাকতে পারে। উক্ত খামারিরা যাতে বেশি বেশি করে পাকচুন জাতের ঘাস চাষ করে। বর্তমানে জেলায় 8000-এর বেশি ছোট বড় ডেইরি ফার্ম রয়েছে।
যেখান থেকে দিনে 2,10,000 মেট্রিক টন দুধ উৎপাদন হয়। জেলার চাহিদা মিটিয়ে বাকি দুধ পাঠানো হয় খুলনা ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায়। দীপ্ত, বার্তাকক্ষ। সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে চুরি হওয়া প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বোলগাতি গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। গ্রেপ্তার আরিফ এনায়েতপুর থানার রূপনাই গ্রামের বাসিন্দা। এবারে ডেটল হারপিক অমর একুশে বইমেলা। এই মুহূর্তে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। স্বস্তিকা, অমর একুশে বইমেলা তো প্রায় শেষ হয়ে আসছে, সপ্তাহ খানিকের মতো রয়েছে। গতকাল অমর একুশে ঘিরে আমরা দেখেছিলাম যে অনেক পাঠক দর্শনার্থীর পদচারণা ছিল সেখানে। আজ এই মুহূর্তে তাদের সমাগম কেমন দেখছেন? বেচাকেনার খবরও জানাবেন। দোলা, একেবারে বিদায়ের সুর প্রায় লেগেই গিয়েছে অমর একুশে গ্রন্থমেলায়, এবং সেই জায়গায় কিন্তু আজকে 22তম দিন, এবং এই 22তম দিনের এই বিকাল কিন্তু বইমেলায় পাঠক, লেখক, প্রকাশক, দর্শনার্থী সবকিছু মিলিয়ে কিন্তু পুরো বইমেলা কিন্তু জমজমাট। এবং এই জমজমাট বইমেলায় কিন্তু আজ বই এসেছে কিন্তু 144টি, এবং এই 144টি বই মিলিয়ে সর্বমোট কিন্তু বই এসেছে 2,356টি। এবং যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু অনেক আশাবাদী যে আগামী দিন যে দিনটি রয়েছে, আগামী যে সপ্তাহটা রয়েছে সেই সপ্তাহে কিন্তু শুক্র এবং শনিবারও থাকছে। তো সেই জায়গা থেকে তারা অনেক আশাবাদী যে এই শেষ সপ্তাহটাতে তাদের যে বেচাকেনা, সেই বেচাকেনা আসলে পরিপূর্ণভাবেই তারা সফল হবেন, এবং প্রকৃত পাঠকের যে দেখা আসলে বইমেলায় লেখকেরা চান সেই যে জায়গাটি, সেই জায়গাটিও আসলে তৈরি হবে। এবং পাশাপাশি আজকের বিকাল থেকেই কিন্তু সময় যতটা এগিয়ে যাচ্ছে তত কিন্তু যারা পাঠক দর্শনার্থী সেই সংখ্যাটা কিন্তু বাড়ছে, এবং সেই সংখ্যাটা বাড়ার কারণে কিন্তু যারা প্রকাশক রয়েছেন তারা কিন্তু আসলে আশা করছেন যে 9টা পর্যন্ত যেহেতু মেলার দ্বার খোলা থাকবে, এই বাকি সময়টুকু আসলে প্রকৃত পাঠকরা বই কিনবেন, এবং সেই বই কেনার জায়গা থেকে কিন্তু তাদের বেচা বিক্রিও আগের যে সময়ে বেচা বিক্রি তার জন্য তারা হতাশ ছিল, সেই হতাশার জায়গাটা আসলে থাকবে না। সবকিছু মিলিয়ে কিন্তু এই 22তম দিনের বই মেলাটা কিন্তু জমজমাট, 22তম দিনের বই মেলাটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এবং যারা লেখকরা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে বাকি সময়টুকু অনেক ভালো যাবে, আবার বিক্রেতারাও কিন্তু আশাবাদী। পাশাপাশি যারা প্রকৃত পাঠক রয়েছেন তারা কিন্তু বইয়ের মান নিয়ে প্রশ্ন তুললেও তারা কিন্তু বই কিনছেন। দোলা, 22তম দিনের বইমেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অমর একুশে গ্রন্থমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে শেষ হলো 5 দিনের গালফ ফুড মেলা। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 30তম এই আসরে বিশ্বের 129 দেশের 5,000-এরও বেশি খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান এতে অংশ নেয়। এর মধ্যে ছিল বাংলাদেশের 41টি প্রতিষ্ঠান। 17 থেকে 21 ফেব্রুয়ারি চলা মেলায় প্রায় 24টি হল নিয়ে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 1.3 মিলিয়ন বর্গফুট জায়গা জুড়ে বসে। মেলার দ্বিতীয় দিনে বাংলাদেশি প্যাভিলিয়ন পরিদর্শন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। গালফ ফুডের গুরুত্ব শুধু এটা মধ্যপ্রাচ্যের জন্য না, বেসিক্যালি আমি যেটা জানি যেটা হচ্ছে যে এই দেশে যে পরিমাণ বাংলাদেশি প্রোডাক্টস আসে তারা এখান থেকে পরবর্তীতে আফ্রিকার বিভিন্ন দেশে সাপ্লাই হয়ে থাকে। চাহিদা মিটিয়েই উনি রপ্তানি কার্যক্রম শুরু করেছিলেন। আমরা আনন্দিত যে 35টি
বেশি দেশে এখন আমরা রপ্তানি করছি এবং আগামীতে এটি আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। জনসচেতনতা ছাড়া চট্টগ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরীতে পরিণত করা কষ্টকর বলে জানিয়েছেন সিটি মেয়র সাদাত হোসেন। সকালে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিন স্থাপন কার্যক্রম অনুষ্ঠানে তিনি কথা বলেন। মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেলে আবর্জনা ফেলার নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় হাসপাতালের পরিবেশ দূষিত হচ্ছে। হাসপাতাল সহ পুরো নগরীকে পরিষ্কার রাখতে গেলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের মধ্যে জনসচেতনতা গড়ে ওঠা দরকার। রমজানে নিত্য পণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট রোধ, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে নাগরিক পদযাত্রা করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। সকালে নগরীর চকবাজারের অলি খা মসজিদ চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়, পরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করা হয়। এ সময় বক্তারা ভ্যাট বৃদ্ধি, ডলার সংকট, মজুত নেই এসব অজুহাতে আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকটের সৃষ্টি যাতে না হয় সে বিষয়ে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে বলে জানান তারা। নিয়মিত বাজার তদারকির পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করারও আহ্বান জানান তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আজ 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে 602 ফিলিস্তিনি বন্দী। স্থানীয় সময় সকাল 8:30 ইসরায়েলি বন্দীদের হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। এরই মধ্যে মুক্তি পেতে যাওয়া 6 জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। তাদের মধ্যে 2 জন প্রায় 1 দশক আগে গাজায় প্রবেশের পর বন্দী হয়েছিল। অপরদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে প্রায় 445 জন 7 অক্টোবর হামাসের হামলার পর গ্রেপ্তার হয়েছিল। এটি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের 7ম এবং শেষ বন্দী বিনিময়। এদিকে পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই সময় জেনিন ও হেব্রনে 2 ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। পঞ্চম দিনের মতো আন্দোলনে কুয়েটের শিক্ষার্থীরা, ভিসির বাসায় দেওয়া হলো তালা। সাতক্ষীরায় গোখাদ্যের দাম বৃদ্ধি, বাড়েনি দুধের মূল্য, লোকসান গুনছেন অনেক খামারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।